ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে। চলে আসছি আজকে এমন একটা রেসিপি দেখাবো, কচু রান্না। কচুর ডাঁটা কারা কারা পছন্দ করেন সেই রেসিপিটা। অনেকে কচুরের ডাঁটাগুলি বা কচু অনেক পছন্দ করেন। এটা খেতেও অনেক ভালো আর শরীরের জন্য অনেক উপকারী। আজকে আমি কচুর সিজনই এই সময়, বর্ষার সময়, যে আষাঢ় শ্রাবণ মাসে কচু বেশি পাওয়া যায়। কচু শাকও ভালো করে রান্না করতে পারলে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে, এটার ভিতরে ইলিশ মাছের লেজ মাথা দিলে খুবই মজার হয়। কিন্তু আজকে আমি অনেক ঝামেলায় ছিলাম, বাসায় ইলিশ মাছও ছিল না, চিংড়ি মাছও ছিল না, তাই আর আনতে পারি নাই। তাই ওগুলি ছাড়াই এমনিই রান্না করলাম। তারপরও অনেক মজাই হয়েছিল, তাই আপনাদের সাথে রেসিপিটি নিয়ে চলে আসলাম। ডাঁটাগুলি আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সামান্য লবণ দিয়েছি আমি এটার সাথে। ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর পানি ফেলে দিব, তাহলে অনেক সময় অনেক কচু গলা চুলকায়, তাহলে আর গলা চুলকাবে না। আর কচুর ভিতর সবসময় কচু শাক, এগুলার কচু শাকের ভিতরেও বেশি মশলা লাগে, রসুন বেশি দিতে হয়। আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নিব, আবার ডেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর তেলে দেওয়ার সময় শুধু একটু ভেজে নিব, তাহলেই হয়ে যায়। সিদ্ধ করতে যতটুকু সময় লাগে, যারা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না হয়তো তাদের কাছে ভালো লাগবে না। তারা ভাববে হয়তো এটা কি একটা রেসিপি হলো। আর যারা পছন্দ করে তাদের কাছে তাদের একটু হলেও উপকারে আসবে, যে চট জলদি কীভাবে এটাকে রান্না করা যায়। এটা আমরা যারা চাকরিজীবী আপুরা আছেন তারা এইভাবে সিদ্ধ করে পানিটা ফেলে বক্সে ভরে রেখে দিতে পারি। যখন আমাদের দরকার হবে রাত্রে বের করে, অনেক আপুরা সকালে রান্না করে অফিসে যেতে হয়, রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালে এমনিই নর্মাল হয়ে যাবে। তখন শুধু তেলে দিলেই হয়ে যাবে, রসুন পেঁয়াজ শুকনো মরিচ এগুলি দিয়ে তেলে দিলেই হয়ে যাবে। একদম চটজলদি, শুধু কেটে সিদ্ধ করতেই যা লাগে। আমি ছাঁকনিতে ঢেলে রেখেছি যাতে পানি জড়ে যায়। তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশি লাগে, কিন্তু কচুটা একবারে সিদ্ধ করার পরে একদম অল্প হয়ে গিয়েছে, সেই পরিমাণে আমি তেল দিয়েছি। তারপর দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আর একটু বেশি করে রসুন কেটে নিয়ে এসেছি, একটু মোটা করে, একটু মোটা করলে ভালো লাগে। পেঁয়াজ একটু মোটা করে কেটেছি যাতে কামড় লাগলে মজা পাওয়া যায় বা ভালো লাগে, সেজন্য। শাক সবজিতে সবসময় একটু মোটা পেঁয়াজ মোটা রসুন দিলেই ভালো হয়। তারপর রসুন দিয়ে একটু নেড়ে নিলাম। এই যে কচুটা আমি এইভাবে জালিতে ঢেলে রেখেছি, পানি একদম জড়ে গিয়েছে। একটু পানি থাকলে শুকাতে সময় লাগে, তাই একটু জালির উপর ঢেলে রাখলে, চালনির উপর ঢেলে রাখলে পানিটা একদম পুড়ে যাবে। তারপর রসুনটার যখন ঘ্রাণ আসবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিলাম। সব মশলা এখানে দিতে হয়, সব মশলা দিলে ভালো লাগে। তারপর একটু মোটা করে পেঁয়াজগুলিও লম্বা করে কেটেছি, পেঁয়াজগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। রসুনগুলি কিন্তু আমি একদম লাল করি নাই, একদম লাল করলে কিন্তু ঘ্রাণ থাকে না, ওই যে গোল্ডেন কালারও আসে নাই, ওই অবস্থায় আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলি একটু নেড়ে একটু ভাজা হয়ে যাবে, যেমন ভাজা হয়ে গিয়েছে, এর বেশি আর ভাজবো না। তারপরে এখন আমি সব মশলাগুলি একে একে দিয়ে দিব। হ্যাঁ, হয়ে গেছে। ভাজলে পেঁয়াজগুলি
লাল হইতে শুরু করবে। বাকি সব কিছু আমার এখানে গুছানো আছে। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুন কাটাও দিতে হবে, বাটাও দিতে হবে। আদা রসুন বাটা দুইটাই দিতে হবে। আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে আদার গন্ধটা না থাকে। এবার বাকি মশলাগুলি দিয়ে দেবো একটু পানি দিয়ে। তারপর বাকি মশলাগুলি দিয়ে পানি দিব, একটু কষিয়ে নিব। তারপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। আপনারা যেমন জাল খান ওই পরিমাণ মতো দিবেন। আমি শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপর শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিব। আর এইসব একটু জাল হলেই ভালো হয়। যেমন শাক সবজি একটু জাল হলে, বিশেষ করে সবজির চেয়ে শাকে একটু জাল হলে ভালো লাগে। আর এইগুলিও একটু শাক জাল হলে বেশি ভালো লাগে। তারপর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি কচুর ডাঁটাগুলি দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে ভুনে নিব। আর কোনো পানি দেওয়া হবে না। যখন দেখব যে তেল উপরে চলে আসছে, নামানোর আগে শুধু আমি একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া, যেটা আমি বাসায় বানাই দারচিনি এলাচ দিয়ে, এলাচ দিয়ে একটা মশলা করি, ওই মশলাটা দিয়ে নামিয়ে নিব। আশা করি আমার প্রিয় আপু ও ভাইদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলি ডাঁটার সাথে মিশে যায়। এভাবে কিছুক্ষণ 5 মিনিটের মতো নেড়ে নিলে, 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে নিব। নেড়ে নিলে এই ডাঁটাগুলি ভাজা হয়ে যাবে, তখন তেল উপরে চলে আসবে। এই যে দেখেন, গরম ভাতের সাথে খুবই মজার একটি রেসিপি। কচু শাকে ও কলমি শাকে কিন্তু চোখেরও জ্যোতি বাড়ে বা আমাদের রক্ত পরিষ্কার হয়। আমি খুবই পছন্দ করি কচু বেজে যে বোনা করে, ওইটাও আমি অনেক পছন্দ করি। শাক ডাঁটা এগুলো আমার অনেক পছন্দ, কিন্তু এগুলি একটু অনেকে কুটার ঝামেলায় খেতে চায় না, কিন্তু শুধু কেটে নিতে পারলে আর কোনো ঝামেলা নাই। এই যে সিদ্ধ করে যদি আমরা একদিন একটু বেশি করে সিদ্ধ করে নেই, তাহলে আর কোনো কষ্ট থাকে না। শুধু তেলে দোয়াই, এইটুকুই, বেশি সময় লাগে না। আমি কচু ডাঁটাগুলি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছি, তাই চেক করে দেখলাম আর একটু লাগবে, তাই আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন, হালুয়ার মতো যখন কড়াই থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এই যে আমার কড়াই থেকে ছেড়ে আসছে। এই যে দেখেন, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আর অসাধারণ একটি রেসিপি। জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, আর ওই মশলাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। দেখছেন একদম অল্প হয়ে গিয়েছে। এগুলি অনেকগুলি সিদ্ধ করলেও অল্প হয়ে যায়, পানির মতো। আর এটা কচুটা ছিল লাল কচু, যে আমাদের দেশে বলে এটাকে পানি কচু, ওই কচুটা ছিল। এই কচুটা গলা চুলকায় না বেশি মানে একদমই এটা চুলকায় না। সাদা কচুটা অনেক সময় গলা চুলকায়। আর আষাঢ় শ্রাবণ মাসে এই কচুটা বেশি হয়। আশা করি আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আমাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। দেখছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।